বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যে শব্দ হচ্ছে, মেঘ করে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আচমকা লোডশেডিং হয়ে গেল, সেই মুহূর্তে পিছন ফিরলে কি কিছু আছে? এই যে অস্তিত্বটা, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে তৈরি হওয়া। ইতিহাস এবং ভূগোলের প্রেক্ষিতে যদি খুঁজে দেখতে যাই আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম ভূত তৈরি হয় তার সংস্কৃতিকে কেন্দ্র করে। ভূত এবং গোয়েন্দা এই দুটোকেই সাহিত্য মহল বা সাহিত্য জাতে তোলে না, এটাকে একটু শিশুপাঠ্য জুভেনাইল লিটারেচার এইভাবেই দেখানোর চেষ্টা হয়। মনস্তত্ত্বের দিক থেকে দেখতে চাই যে আমার চেতন এবং অবচেতনের যে দোলাচল, সেটা ভূতের গল্প ছাড়া কিন্তু চট করে বলা যায় না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা ভালো ভূতের গল্প করতে পারি না। আমরা যে চর্চাগুলো করছি সেটা হচ্ছে সামাজিক সত্যকে খুঁজে বার করা। ভূতের গল্পের মধ্যে দিয়ে আসলে কোন কোন অন্তর্নিহিত গূঢ় কথা বলা রয়েছে যেগুলো আমাদের এই সময় মনুষ্য জীবনে বলা সম্ভব নয়, সেইটাকে খুঁজে বার করা। যদি বলি যে ভূত নেই, মানে এই জগতে ভূত নেই, যেটা রয়েছে সেইটা আবার খুব ইন্টারেস্টিং, সেটাই কিন্তু আসলে ভূত। এটা হচ্ছে ভৌতিকতা। আজকের পরিবেশটা বৃষ্টির, আজকের পরিবেশটা একটু জড়ো হয়ে বসার, আজকের পরিবেশটা একটা বড় ধামায় মুড়ি নিয়ে একসাথে শেয়ার করার। আজকে যদি একটু লোডশেডিংও হয় মন্দ হবে না। আজকে বৃষ্টির আওয়াজটাই ভাল লাগবে চারপাশে, আর তার সাথে জুড়ে থাকবে আমাদের আশেপাশের সেই সব কি বলা উচিত, সেই সব অস্তিত্ব যারা সাহিত্যে পরম্পরায় আমাদের ভয় দেখিয়ে এসেছে, কিন্তু সেই ভয়ে আনন্দ আছে, সেই ভয় আমরা পেতেও চাই। বাংলার ভূত, বাংলার ভূত না বলে ভারতের ভূতই বলা উচিত। ভারতবর্ষের সামগ্রিক ভূত নিয়ে ভূতাচার্য যিনি ভূত নিয়ে প্রবল পড়াশোনা করেছেন। অ্যাকচুয়ালি ঋকসুন্দরের পড়াশোনা হচ্ছে বাংলা সাহিত্যে পরিবর্তন ও পরম্পরা ও পরিবর্তন, ভূতের গল্পের আঙ্গিক ধরে, ভূতের গল্পের আঙ্গিক ধরে সেই নিয়েও পড়াশোনা করতে করতে ভূতেদের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে। দেখুন, আমি তো সত্যি কথা বলতে নিজে যেহেতু বিশ্বাস করি না, সেহেতু আধা বিজ্ঞান বা তন্ত্র আমার পডকাস্টে করতে পারবো না, কিন্তু বাংলা সাহিত্যের ভূত এবং ভূত অত্যন্ত প্রিয় একটা বিষয় বাংলা সাহিত্যে আমার, সেটা নিয়ে তো আলোচনা করতে কোনো দ্বিধা নেই। তাই ঋকসুন্দরকে আজকে পেয়ে আমার অত্যন্ত আনন্দ লাগছে, এবং ও অত্যন্ত গুণী একজন মানুষ, ও প্রচণ্ড ব্যস্ত একজন লেখক, ওর দুর্দান্ত সব লেখা প্রকাশিত হয়েছে, সেগুলো সব নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ রিক আসার জন্য। তুমি প্রথমে বলো তোমার বেড়ে ওঠাটা কোথায়? মানে আমার বেড়ে ওঠা বর্ধমান, সম্পূর্ণভাবে মফস্বলে। আমাদের যে কথা ওই মুড়ি একসাথে, কাকিমার সাথে আমার আলাপ হয়েছিল তোমার বিয়েতে, দুর্দান্ত মানুষ। ওই বর্ধমান এবং বর্ধমানের মফস্বল স্কুল, একসাথে বন্ধুদের ভূতের গল্প শোনা, পড়তে যাওয়া, সাইকেল, এই সব কিছু জুড়ে তোমার লেখায় যেভাবে থাকে আমরা পড়ি, তোমার ভাবনা, তোমার নাটক যেভাবে সবকিছু জুড়ে যেরকম থাকে, একদম সেই ছবিগুলো আমাদের মফস্বল জুড়ে ছিল। এবং তার সাথে সাথে বৃষ্টির যে আলাদা শব্দ শুনতে পাওয়া, বৃষ্টি শুরু বর্ষার বৃষ্টি এবং অন্য সময়ের বৃষ্টির পার্থক্যগুলো, পুকুর পাড়ে হঠাৎ করে অন্ধকার হয়ে আসা, এবং তারপরে বলো না তাহলে বর্ষার বৃষ্টি আর অন্য সময়ের বৃষ্টির পার্থক্যটা যখন বললি, এত সুন্দর একটা কথা। অন্য সময়ের বৃষ্টিটা তো আসে কিছুটা সেই অতিথির মতন, মানে ওদের কোনো ইয়ে থাকে না। বর্ষার বৃষ্টিটা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে যেত। তখন আমাদের এই আষাঢ় শ্রাবণ ছোটবেলায় রচনা লেখার পর থেকে যেটা হতো যে এইখানে সেই সকাল থেকেই বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো বাদল জড়ানো দিন, সেই রকম এই বৃষ্টি এখন যে বর্ষাকালটা চলছে, সেই বর্ষাকালটার মধ্যে যেটা থাকতো যে এই যে বৃষ্টি নামলে কি হবে, এই ভাবনাটা তখন আর মাথায় থাকতো না। তখন বৃষ্টির মধ্যেই আমরা চলতাম, রুটিন হয়ে যেত। কখনো রেনকোট আছে, কখনো ছাতা আছে। আর বিদেশের সঙ্গে আমাদের একটা, তখন তো শুধুমাত্র এত সুযোগও ছিল না, তখন আমরা কিছুটা সিনেমাতেই দেখতাম, কিছুটা সাহিত্যে পড়তাম, তার সাথেই বর্ষার গল্পের সাথে ওতপ্রোতভাবে জুড়ে থাকতো একটা অন্য আবহ। মানে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যে শব্দ হচ্ছে, মেঘ করে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আচমকা লোডশেডিং হয়ে গেল, সেই মুহূর্তে পিছন ফিরলে কি কিছু আছে? এই যে অস্তিত্বটা, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে তৈরি হওয়া। এবং ছোটবেলাতে ওই আমরা একটা কথা বলতাম যে আমরা ভূতের ভয় পাবো, একসাথে সবাই গোল হয়ে বসবো, গল্প শুনবো, কিন্তু
গুরুজন হোক, বড় কেউ হোক, প্রিয় মানুষ কেউ হোক, বলতাম যে ভয় করতে ভালোবাসি তোমায় বুকে চেপে। তার মানে হচ্ছে যে সেই ভয়টা আসবে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আশ্রয় থাকবে, যে ভয় পেলেই সঙ্গে সঙ্গে যাতে তার থেকে আশ্রয়টা এসে যায়। এইভাবে আমাদের বাথরুমে যেন একা যেতে না হয়, বাথরুমে যাতে একা যেতে না হয়, এবং বাথরুমে একা যাওয়ার থেকেও ওই সময় যদি কোনো বন্ধু টন্ধু যাদের বেশ বড় বাড়ি, 3 তলার বাড়ি তখন মফস্বলে কিছু থাকতো, সেখানে একদম চিলেকোঠার ছাদ বা উপরে কিছু রয়েছে, একা যাকে যেতে হবে তার মানে একদম তখন দম বন্ধ করা অবস্থা। এবং মানে কেউ বলতো অর্ধেক গিয়ে ফিরে চলে এসে বলছে ঘুরে এসেছি, তাকে দেখতে আরেকজন গিয়ে সে আর তাকে খুঁজে পাচ্ছে না, মানে ওখানেই একটা ভূতের আবহ তৈরি হয়ে যেত তখন। এই সুন্দর অনুষঙ্গ থেকেই তোমার জীবনে আস্তে আস্তে ভূত ঢুকে পড়ছে, যেমন আমাদের সব বাঙালির জীবনে গল্প কথা দিয়ে ঢোকে। কিন্তু এরকম প্রত্যক্ষ প্রভাব কারো আছে যে তোমাকে একদম হাতে ধরে ভূতের গল্প বা ওই দিকে নিয়ে গেছিল? আমার বাবা খুব ছোটবেলায় চলে যান আর কি, মারা গেছিলেন আমার বাবা, তখন আমার খুবই অল্প বয়স, মানে স্কুলের প্রাথমিক স্কুলের আছি তখন সেই সময়। হ্যাঁ, এবং খুবই একটা দুরারোগ্য রোগ সেই সময়, এবং সেই চলে যাওয়াটা কোথাও গিয়ে যদি খুব সূক্ষ্মভাবে, মানে নিজে এটা একটু অত ছোট বয়সে বোঝা যায় না, কোথাও গিয়ে আসলে ভূতের গল্প তো সেই অর্থে ফিরে আসা, মানে আমাদের যে না থাকাগুলো, সেই না থাকাগুলোর সঙ্গে থেকে যাওয়ার একটা যোগসূত্র ভূতের গল্প বলে, যে আমরা এখানে আছি, যারা নেই সেই না থাকাদের আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলি, কোথাও গিয়ে ওই তাদের জন্মদিন যখন আবার ফিরে আসে ফেসবুকে, তখন হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়, সেই মানুষটার বিভিন্ন চলাফেরা আমাদের থাকে। এবার আমি যখন বড় হয়ে এই নিয়ে গবেষণা করার কাজ করেছি বা করেছি, তখন নিজেই হয়তো কখনো ব্যাক ক্যালকুলেশন করতে গিয়ে দেখেছি যে এইটার প্রভাব বাবাই হয়তো ছিলেন। তার কারণ হচ্ছে যে ওনার ওই অত ছোটবেলায় চলে যাওয়াটা, এবং সেই চলে যাওয়াকে কোথাও ফিরে ধরতে চাওয়ার একটা চেষ্টা, কিন্তু আবার কোথাও আমরা কখনো, এই কথা তুমি যেটা প্রথমেই বললে, আমরা কখনো জানি যে সে আর তার সাথে দেখা হবে না, এটা একদম শূন্যতার একটা কোথাও গিয়ে একটা কোনো একটা কানেকশন থেকে যাও, ওই না থাকার অস্তিত্বকে একটা খুঁজে দেখার চেষ্টা, যে আসলে কিছুই শূন্য থাকে না কোথাও গিয়ে, সেই রকম একটা জায়গা থেকে হয়তো আমার প্রাথমিক মানে ভূতের গল্পের প্রতি আগ্রহ। ছোটবেলায় তো অত কিছু বোঝা যায় না, তখন হয়তো মনে হয়েছিল যে এইটাই একটা এপার আরো পরপারের যোগসূত্র, কিন্তু তারপরে বোঝা গেছে এটা আরো মনের গহীন অনেক সূক্ষ্ম অনুভূতির একটা জায়গা। বাবা, সাংঘাতিক কথা বললে, এরকম ভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, বাংলা ভাষাটার প্রতি, তুমি তো প্রাথমিকভাবে বাংলা ভাষার ছাত্র, বাংলা সাহিত্যের ছাত্র, হ্যাঁ, সেই ভাষাটার প্রতি ভালোবাসা তৈরি হলো কি করে? এইটার ক্ষেত্রে অনেকগুলো পরত ছিল। প্রথম কথা হচ্ছে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসাটা এমনি আমাদের তো পড়াশোনার মাধ্যমে ছিল। এবার আমাদের মধ্যে যেটা তৈরি হয়ে গেছিল কোথাও গিয়ে, আমরা কিছু মাস্টারমশাইদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, আমাদের সৌভাগ্যই বলবো। সেই সময় সেই সব মাস্টারমশাই এখনো আছেন নিশ্চয়ই, কারণ না হলে তো চলতো না, সভ্যতাটাই চলতো না হয়তো, কিন্তু আমাদের সময় সেটা অনেক বেশি ছিল, সেটা স্বীকার করতে দ্বিধা নেই। তাদের কারোর প্রভাব এমনভাবে কিছু জিনিস শিখিয়েছিল যে যেটা আমাকে এবং আমার কিছু বন্ধুদেরও কোথাও গিয়ে বলেছিল যে ভালো ছেলে মানে ভালো রেজাল্ট করছে, তারা প্রথাগতভাবে একসাথে সবাই সায়েন্সে চলে যাচ্ছে, সবাই জয়েন্ট দিচ্ছে, ঠিক, এটা ঠিক, এটার মধ্যে খুবই এটা অনস্বীকার্য যে আমাদের থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 100-200 নম্বর কম পাওয়া ছেলে, তারাও পরবর্তীকালে বিদেশে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, অনেক কিছু করেছে। সেইটা নিয়ে আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে সেই মাস্টারমশাইরা কোথাও গিয়ে এটা অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন যে চেনা পথের বাইরে চলার একটা চেষ্টা। সেখান থেকে কোথাও গিয়ে মানে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও যে অন্য যে কোনো, আমি বুঝতে পারছি, জয়েন্টকে ছোট না করেও ওটাকেই মুখ্য না করে তোলা, একদমই ছোট করার কোনো প্রশ্নই নেই। একেবারে দারুণ একটা বিষয়। আমার নিজের দাদা জয়েন্টের দ্বারা লাভবান হয়েছে, এবং একটা অত্যন্ত সিস্টেমেটিক ভালো জিনিস, কিন্তু অন্য রাস্তাও আছে। এইটা করতে গিয়ে তাতে কতটা কি হয়েছে সফলতা বা অন্য বিভিন্ন পরিমাপে তো মাপা হয় সাফল্যকে, যে আর্থিক জায়গা থেকে ধরলে একরকম, মানে দেশ ভ্রমণের দিক থেকে ধরলে একরকম, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আনন্দ পাওয়াটা যদি মুখ্য করে তোলা যায়, তাহলে কোথাও গিয়ে ওই আনন্দ থেকেই কিন্তু মাস্টারমশাইদের অনুপ্রেরণায় পড়তে আসা, যে কোথাও গিয়ে যে এটা পড়লে হয়তো এটার জন্য যে ভাষা আমাকে কথা বলতে শিখিয়েছে, যে ভাষায় আমাকে ভাবতে শিখিয়েছে, যে ভাষায় আমি প্রথম সমস্ত কিছু অনুভূতি প্রকাশ করেছি, তাকে কিছু ফিরিয়ে যদি দিতে পারি, সেই জন্যই পড়ার তাগিদ। মোট কত রকম ভূত এক্সিস্ট করে সাহিত্যে? অজস্র, মানে এই সংখ্যার বাইরে। কারণ হচ্ছে যে এইটা কিছুটা তোমাকে এখনই আমি বলতে শুরু করি যদি কিভাবে তৈরি হয়। গোটা ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত লিস্টেড 989টা বলতে পারবো, মানে এই মুহূর্তে
মানে সবকটা মাথা থেকে বলতে পারবো না, কিন্তু একদম এক্সাক্ট সংখ্যাটা আমি বললাম, আমার কাছে লিস্ট করা আছে 989টা, আমি বলতে পারবো। আচ্ছা। কিন্তু এটার মধ্যে একটা মজা রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের এই সংখ্যাটা, মানে এটা আমি যেটা বললাম সেটা হতো ওই হিমশৈলের চূড়া মাত্র, মানে আরো অনেক রয়েছে। তার কারণ প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লা, এবার এর মধ্যে কিছু পাড়ায়, প্রতিটা পরিবারে, মানে ধরো লেজেন্ডস অফ ফ্যামিলি সেগুলোর মধ্যে থেকে যায়। এবার তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রিপিটেশন রয়েছে, মানে ধরো এখানকার একটা ভূতকে অন্য জায়গায় অন্য নামে ডাকা হয়, সেই দুটোকে, যেমন আমাদের এখানে আলেয়া, গুজরাটে চিরবাত্তি হয়। আলেয়া আমরা সবাই জানি যে কি হয়, কি কেমিক্যাল, হ্যাঁ মিথেন, সেটা ওখানে চিরবাত্তি নামে রয়েছে। তা সুতরাং এইরকম কিছু মিল রয়েছে, কিন্তু আবার ভূগোলটা দিয়ে তৈরি হয়। তো যেমন তুমি রাজস্থানে কখনোই মেছো ভূত খুঁজে পাবে না, আমাদের এই বাংলাদেশ এবং বাংলার যে জলভাগ, মাছ ধরা, নিরামিষাশী ভূত, ধোকলা ভূত হয়তো পাওয়া যাবে। এটা একটা ব্যাপার যে সেই কারণে ইতিহাস এবং ভূগোলের প্রেক্ষিতে যদি খুঁজে দেখতে যাই আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম ভূত তৈরি হয় তার সংস্কৃতিকে কেন্দ্র করে। আর তাই ভারতবর্ষে নতুন নতুন ভূত তৈরি হচ্ছে। এখন ধরো নতুন মেশিন এসে গেছে, মেশিন লার্নিং হচ্ছে, ডিপ লার্নিং হচ্ছে, মনস্টার নামে বাচ্চারাও এখন শিখছে যে ট্রাককে, আমার ছোট ছেলে এখন মনস্টার ট্রাক বলে, মানে আমরা যেটা বড় বলতাম ওরা বলে এখন। তো সুতরাং এরকম ভাবে ভূতেদেরও নতুন নতুন নাম তৈরি হবে, সময়ের সাথে সাথে 10 বছর অভিযোজন হবে, দেখা যাবে যে আরো নতুন নাম তৈরি হচ্ছে। এইটা তো একটা বড় ব্যাপার, যে ওই একটু আগে মফস্বল নিয়ে তোমাকে বলছিলাম না, এবার এই যে একটু দূর এগুলোই আমরা দেখি 30 তলা 35 তলা বড় বড় ফ্ল্যাট, ওখানে উঠলে তো মফস্বলের থেকেও বেশি ভয় লাগবে। মানে 35 তলা ফ্ল্যাটের উপরে কেউ নেই, কোথাও শুনশান, সেখান থেকে কলকাতা দেখা যাচ্ছে, ওখানে তো মানে গা ছমছম করবে। এইটা আরেকটা কিন্তু আধুনিকের প্রাপ্তি ভূতের গল্প। তুমি কি ভাবছো এই আঙ্গিকে একটা নতুন কিছু লিখবে? একদম একদম, নাগরিক ভয় নিয়ে আমি নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছি, এবং এই নাগরিক ভয় আসলে কিরকম হয়ে উঠছে, যে ক্রমাগত আমাদের সব আছে, আনন্দ করার সময় প্রচুর বন্ধুরা আসে, একজোট হয়, কিন্তু আমি একদম কয়েকটা ঘটনায় পরপর দেখলাম, আমি নিজের ঘটনা বলছি না, অন্য বন্ধু বান্ধব এবং যারা উইকেন্ডে নিয়মিত মিট করে, যারা একসাথে বেড়াতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার বাবা মা কেউ অসুস্থ হলে তারা শুধু ফোনে দায়িত্বটুকু সারছে, সবাই মিলে বলছে অতজন এসে আর ভিড় করে। এবং সবচেয়ে বড় কথা, যার বাড়িতে সমস্যা তারাও বলছে এসে আর আমাদের এখন, কারণ পুরোটা একটা সিস্টেম হয়ে গেছে যে ওখানে ডাক্তার থাকবে, এখানে নার্স থাকবে, এখানে দেখার যিনি থাকবেন তিনি থাকবেন। এইভাবে একটা মানুষের দেহ যখন সৎকারে যাচ্ছে, সেইটাও কিন্তু একটা প্যাকেজে ঢুকে গেছে, যখন কিন্তু পাশে এসে প্রতিবেশীরা দাঁড়ানো বা আত্মীয় স্বজন দাঁড়ানোর সুযোগ হয়তো আগামী দিনে আর থাকবে না। বলবে না ওখান থেকেই তো ডিরেক্ট এই প্যাকেজে ঢুকে গেল, এবার ওই শ্মশানে গেছে, এরপরে একটা ছোট করে আমরা স্মরণ বা কিছু একটা করবো, পারলৌকিক ক্রিয়া এসো। এই জায়গাটা খুব ভয়ের, এই নাগরিক ভয়কে আমি নতুন করে একবার দেখার চেষ্টা করছি। শুধু বাইরে ছেলে মেয়ে আছে, বাবা মা একা এরকম 3 দিন দেহবন্দি, মানে দেহ পড়ে রইলো, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরম নয়, থেকে যাওয়া মানুষরাও সত্যিকারের সমস্যায় কিন্তু একজোট হচ্ছে না। এইটা একটা বড় দেখা আমার। আচ্ছা, আমি আবার যদি বাংলা সাহিত্যে ফিরি, বাংলা সাহিত্যে যে ভূতেরা আছে, এটা একটা আশ্চর্য, ভূতেদের মধ্যে কাস্ট সিস্টেম, মানে ব্রাহ্মণ হলে ব্রহ্মদৈত্য, মামদ, মুসলিম হলে মামদ, এরকম প্রচুর আছে। এটা কেন ভূতেদের মধ্যে কাস্ট সিস্টেম কেন? এটার মধ্যে সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে, আমি একটা অন্য প্রসঙ্গ বলবো, মাসান বলে একটা ভূত আছে, জানো তো? যেটা শ্মশানের অপভ্রংশ হয়ে মাসান, সেটা হিমাচল সিমলার ওখানকার ভূত। এটার গল্পটা হচ্ছে যে যারা তথাকথিত, মানে সমাজে তৈরি করে দেওয়া হয়েছে যাদের নিম্ন বর্গীয় মানুষ, সেই ধরনের মানুষ যদি মানে ভালো করে সৎকার না হয়, অর্ধদগ্ধ থেকে যায়, তাহলে তারা ফিরে আসে এবং কোনো একজন শিশুকে কনজিউম করে, মানে শিশুর ওপর আক্রমণ করে। এইটার পিছনে গল্পটা হচ্ছে এটা, যদি এই মিথটা ওখানে ছড়িয়ে না পড়তো, তাহলে আজকে যে 4টে হয় সেটা 400টা হতো। মানে এই ভূতের গল্পের কাস্টের ভয়টা কিন্তু সোসাইটি নিজের ডিফেন্স মেকানিজম হিসেবে তৈরি করেছে। তার কারণ হচ্ছে আমাদের মনুষ্য সমাজে তো এরকম প্রচুর ভেদাভেদ, যে এরকম ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, মানে জাতি বর্ণ মানে অজস্র। এবার সেইটার না বলা কথা থেকে যায় অনেক সময়, যে কোনো একটা দলিত, কোনো একটা হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের ছেলে কোথাও একটা কাজ করতে গিয়ে অপমানিত হওয়া মানুষ, সে মনুষ্য জীবনে তার কথাটা বলে যেতে পারেনি। এই ভূত কোথাও গিয়ে আসলে তাদের কণ্ঠস্বর, মানে তাদের ভয়েস হয়ে ফিরে আসে, তারা কোথাও গিয়ে ওই প্রতিবাদটা জানান দিতে চায়, সোসাইটিকে জানাতে চায়। সেই জন্য ভূতের গল্পের ক্ষেত্রে এই ধরনের একটা বড় অংশকে আমরা দেখতে পাই, যারা এসে কোথাও গিয়ে কাস্ট এবং ব্রহ্মদৈত্যকে খুব ইন্টারেস্টিংলি দেখানো হয় বিবাহের পূর্বে,
মারা যাওয়া ব্রাহ্মণ যে এরকম থাকে, এবং তাকে কিন্তু প্রোটেক্টার করে রেখে দেওয়া হয়, সরাসরি হিউম্যান ইন্টারেকশন তার খুব কম। আবার এই দিক থেকে আমরা যদি দেখতে চাই যে এই আমাদের এখানের একদম যে ধরনের ধরো একানোরে তো এটা অন্য পলিটিক্যাল গল্প, তার কারণ হচ্ছে সেই আমরা সলিল চৌধুরীর বিখ্যাত কবিতাটা জানি যে একানোরের কি হয়েছিল, কান কাটা, দিল্লি গিয়ে দেখলাম যে সবার দোকান কাটা। তার মানে সেইখান থেকে দাঁড়িয়ে এই গল্পগুলোর তৈরি হচ্ছে, প্রযুক্তিটাই কিন্তু আমাদের সোসাইটির নানা রকম দুর্বলতা, নানা রকম যে অ্যানোমালি সেইগুলো থেকেই তৈরি হচ্ছে, এবং ভূতেরা কোথাও গিয়ে এসে তার একটা ব্যালেন্স করার চেষ্টা করে, যে মৃত্যু পরবর্তী জীবনে তারা কিছুটা উপর থেকে দেখছে, তো মানে সেই দেখতে আসার পর তারা যখন দেখে যে এই সমস্যাগুলো থেকে যাচ্ছে, তারা একজন আরেকজনের হয়ে কোথাও কণ্ঠস্বর তোলার চেষ্টা করে, এবং মানুষের হয়ে ভূতেরা তখন কথা বলতে চায়। সাহিত্য এই কাজটাই করে আসে, চলচ্চিত্রও তাই করে। সেই জন্য আমরা ভূতের গল্পে এরকম বিভিন্ন শ্রেণী বৈষম্য এগুলো দেখতে পাই, এবং এটা মানুষের সমাজে যত বাড়বে, যত আরো সমস্যা বাড়বে, গল্পে আরো বেশি করে আসবে। ভূত এখন আজকের ভাইরাল দুনিয়ায় কোয়ান্টিটি ওয়াইজ অনেকটা বেড়ে গেছে, এবং তার কনজিউমারও পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে কোয়ালিটি ওয়াইজ কতটা ঠিক রয়েছে সেটা। এটা তো বড় জায়গা যেটা হচ্ছে সাহিত্য এবং চলচ্চিত্রর হাত ধরেই এটা চলে, মানে এমনি ওরাল লিটারেচারে একটা সময় ছিল, এবং সেই থাকার সময় থেকে যেটা হতো যে একটু অভিনয় করে ভূতের গল্প করতে হতো বেশি। মানে ভরত এই কথাটা সবার আগে বলেছিলেন তার রসশাস্ত্রের ওখানে, যে যারা ভয়ের অভিনয় করে তাদের একটু বাড়তি অভিনয় করে। তুমি অনেক ভালো বুঝবে আমার থেকে এটা, যে প্রেমের অভিনয় ধরো বসন্তকাল, গোলাপ ফুল, আনন্দ দেখিয়ে দেওয়া যায়, দুঃখ, রাগ সবকিছু, কিন্তু একটা লোক ভয় পাচ্ছে, তার তো নিজস্ব একটা শরীর কেন্দ্রিক জায়গা তৈরি হচ্ছে, যে শিহরণ জাগছে, চোখের পাতা কাঁপছে, ঘাম হচ্ছে, মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত যাচ্ছে। এবার এইটা অন্য লোককে বোঝানো একটু কঠিন হয়, স্টেজ বলো চলচ্চিত্র বলো, সেই জায়গাটায় সেই জন্য যে বাড়তি উদ্যোগ নিতে হয়, সেই বাড়তি উদ্যোগটা হচ্ছে ভূতের গল্প লেখার সময় হোক বা সিনেমার সময় হোক, সেটা পরিচালক বা লেখককেও নিতে হয়। এই কারণে নিতে হয় কারণ ভূতের গল্পে কোনো অ্যান্টি স্টোরির জায়গা নেই, সেটা হচ্ছে যে একটা ইলিউশন তৈরি হচ্ছে, ক্লাইম্যাক্সে পৌঁছলো, তারপর ঝপ করে গল্পটা শেষ। কারণ সিঙ্গেল সিটিংয়ে না পড়লে ভূতের গল্পের সেই রসস্বাদন কিন্তু হয় না, যে কারণে খুব সফল ভূতের উপন্যাসও কিন্তু করা যায় না। কারণ এটা ন্যারেটোলজির দিক থেকে দেখতে গেলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে ভূতের গল্পের চলনটা রহস্য গল্পের পরেও তাই থাকে, কিন্তু রহস্য গল্পের পরে রিয়েলিটি চলে আসে, যে এরকম ক্লাইম্যাক্স হলে এরপর থাকে ইলিউশন, পুরোটাই ইলিউশন, যে আমার সামনে আমি আসবো বলেছিলাম, কথা দিয়েছিলাম, আমি কথা বলে গেলাম, একটু বাদে তুমি ফোন পেলে যে এই তো আজকে বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে তো নেই বেঁচে। সুতরাং এই ইলিউশনটা ভূতের গল্পের মধ্যে থাকে। কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখনকার যে সাহিত্যে একটা প্রবণতা এসেছে, যে ভূতের গল্পর মধ্যে বিভৎসতা ঢোকানো, ভূতের গল্পের মধ্যে যে কথা আসছিল যে তন্ত্র বা অন্য কিছু, সেগুলোকে নিয়ে আসা, এবং ভালো চলচ্চিত্রের ক্ষেত্রেও মানে খুব হতাশাজনক জায়গা তৈরি হচ্ছে। তার কারণ যে তারা প্রত্যেকেই ওই সুপার স্ট্রাকচারটা নিয়ে বেশি ভাবে, যে ভূতের গল্পের দেখাবো আমরা কি কয়েকটা এরকম 10টা সিকোয়েন্স, তারপরে এরা ক্রস নিয়ে এসে কিছু করলাম বা কিছু একটা করলো, একটা ভূতটাকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু ডিপ স্ট্রাকচারে ঢুকলে যে মূল সমস্যা, সেই জায়গাটা যদি আমরা ধরতে না পারি, তাহলে ভালো ভূতের জায়গাটার সমস্যা কিন্তু ধরতে পারবো না, যে আসলে এই সমস্যাগুলোর ক্রাইসিসগুলো কোথায়। যে একটা ছেলে এবং একটি মেয়ে দেখা হলো, তারপর তাদের আর কোনোদিন দেখা হলো না, এখান থেকে কি ভূতের গল্প হতে পারে? আবার একই সাথে একটা লোক চাকরি পেয়ে চাকরি হারালো, তার চাকরি পাবে কিনা আর সে নিশ্চিত নয়, সেখান থেকে সে আত্মহত্যা করতে যাচ্ছে, সেখান থেকে ভূতের গল্প হতে পারে কি? মানে এই সমস্যাগুলো যতক্ষণ না জুড়ে জুড়ে আমাদের সাথে রিলেট করানো যাবে, ততক্ষণ এই ভালো ভূত তৈরি হওয়ার ক্ষেত্রে একটা মানে ফাঁক থেকে যাবে বলে আমার মনে হয়। আচ্ছা, এইটাও কি ঠিক নয় যে বাংলা সাহিত্যর মতো না এত রিচ একটা জায়গা, সেখানেও তুলনামূলকভাবে ভূত একটু উপেক্ষিতই থেকেছে? অবশ্যই তোমার রিসার্চ করে কি? অবশ্যই, তার কারণ হচ্ছে মানে ভূত এবং গোয়েন্দা এই দুটোকেই সাহিত্য মহল বা সাহিত্য জাতে তোলে না, এটাকে একটু শিশুপাঠ্য জুভেনাইল লিটারেচার এইভাবেই দেখানোর চেষ্টা হয়। এবার সেটার ক্ষেত্রে অনেকেই বলে যে এই রহস্য গল্পের প্লট নির্মাণ হোক বা ভূতের গল্প হোক, এদের একটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে দেয় যে এরকম, কিন্তু তা কিন্তু হওয়ার কথা ছিল না। যদি সেটা হতো, মানে এক ভূত না থেকেও তো ভূতের গল্প হয়, মানে ভূত মানে তো একটা ব্যাপার, যে ক্ষুধিত পাষাণে কোথায় ভূত, সেই বাদেও যদি আমরা দেখতে চাই, সেখানে কিন্তু একটা প্রবল রকমের এত সরাসরি
স্যাটায়ার, এত সরাসরি সামাজিক সত্যকে তুলে ধরা, এত সরাসরি মানুষের দ্বন্দ্ব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যদি আমরা মনস্তত্ত্বের দিক থেকে দেখতে চাই যে আমার চেতন এবং অবচেতনের যে দোলাচল, সেটা ভূতের গল্প ছাড়া কিন্তু চট করে বলা যায় না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা ভালো ভূতের গল্প করতে পারিনি, আমরা ভালো ভূতের গল্প তৈরি করতে পারিনি। যে কটা হয়েছে তারা বিভূতিভূষণের পেয়ালা বলে একটা গল্প, একটা ভূতের কোনো ছোঁয়া নেই, কিন্তু একটা এইরকম কাপ, সেই কাপ নিয়ে গোটা গল্পটা, সেই কাপটায় যারা খেয়েছে তাদের মৃত্যু হয়, সেই কাপটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, তারপরেও ফিরে আসছে পরিবারে। এই গল্পে বিভূতিভূষণ কিন্তু ভূত চর্চা করেছেন, উনি ভূতে রীতিমতো বিশ্বাসও করতেন, বিশ্বাস করতেন, এবং তার মৃত্যুর সঙ্গেও ভূত জড়িয়ে আছে। ভূত না মানে নিজের ছায়া দেখেছেন, বা উনি সরাসরি লিখছেন ওনার যে ছোট বৌমাকে উদ্বেগ করে যে আমার ওই জায়গায় খুব উঁচু দরের আত্মারা আসে ঘরে, এরকম উনি বিশ্বাস করতেন। কিন্তু রবি ঠাকুরের সাথে উনি প্রেত চর্চা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু বিভূতিভূষণের আমি বলছি প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে এটা বাড়ে, এটা অনেকেরই ছিল, মানে অনেক মানুষই কিন্তু খুব বিখ্যাত, মানে এই আমাদের প্যারিচাঁদ মিত্রর মতন ওরম জ্ঞানী ব্যক্তি, উনি কিন্তু ওই থিওজফিক্যাল সোসাইটি এবং বিদেশের যে প্রেত চর্চা তার সাথে রীতিমতো যুক্ত ছিলেন। ঠাকুর বাড়িতে ওই কর্নেল অলকট আর মাদাম ব্লাভাটস্কি আসলে জোড়াসাঁকো ঠাকুর পরিবার প্রবলভাবে প্রেত চর্চায় ঢুকে পড়েন। তা এইটা অনেক বিখ্যাত মানুষদের জীবনে এসেছে, তার কারণ হচ্ছে যে খুব স্বাভাবিক যে যার মধ্যেই ওই কৌতূহলটা থাকবে যে এটার বাইরে কি আছে সেইটা খুঁজে দেখার চেষ্টা করবো। আমরাও তো করছি, আমরা এইভাবে করছি। আমাদের করাটার ক্ষেত্রে আসলে যেটা চলছে, আমরা যে চর্চাগুলো করছি সেটা হচ্ছে সামাজিক সত্যকে খুঁজে বার করা, ভূতের গল্পের মধ্যে দিয়ে আসলে কোন কোন অন্তর্নিহিত গূঢ় কথা বলা রয়েছে যেগুলো আমাদের এই সময় মনুষ্য জীবনে বলা সম্ভব নয়, সেইটাকে খুঁজে বার করা। ভূত আছে এটা প্রমাণ করার থেকে এটা তো আরো বেশি গভীর কাজ। ভূত এলো, দাঁড়ালো, চারটে কথা বললো, তো মিটে গেল, মানে এটাতে তো কিছু এসে যায় না, কিন্তু সে কি বলতে চাইছে সেটা অনুধাবন করা তো অনেক বেশি একটা চর্চার কাজ। সেইটা আমরা কোথাও গিয়ে করতে পারলে বোধহয় মানে আমাদের চারপাশের সোসাইটিটাই আসলে অনেকটা পাল্টে আরো সুন্দর হবে। তা সত্ত্বেও মানে উপেক্ষিত থাকা সত্ত্বেও তো দারুণ দারুণ লেখা হয়েছে, যেমন তুমি পেয়ালার কথা বললে। আর তোমার কিছু প্রিয় বাঙালি সাহিত্যিক যাদের লেখা? অনেকেই আছেন, মানে আমার তো ত্রৈলোক্যনাথের লুল্লু র্যাডিক্যাল ভূত, মানে এখনো সেই সাহস অনেক লেখক দেখাতে পারেন না। ওনার যেভাবে ব্রিটিশ মানে সেই সময়কার যে সাম্রাজ্যবাদ তাকে যেভাবে দেখানো, সেই সময় স্কল স্কেলিটনের গল্প, এবং সবচেয়ে বড় কথা লুল্লু মানে ওই যেটা বলছিলাম যে প্রতিবাদী ভূত, এবং যে এই স্থিতাবস্থাকে ভেঙে দিতে চায়, মানে এই চ্যালেঞ্জটা যে আমরা কি দেখাই। আমি একদম মানে ছোটবেলা থেকে অদ্ভুত সিরিজের মুগ্ধ পাঠক শীর্ষেন্দুবাবুর কাছে অনেকবার কথা যখন আমার রিসার্চের সূত্র হয়েছে তখনও বলেছি, কিন্তু এই যে বুড়ুন তুমি অঙ্কে 13 বুড়ুন, এ তো আসলে এই সিস্টেমেই চ্যাম্পিয়ন হচ্ছে, মানে সিস্টেমটাকে তো ব্রেক করছে না। মানে এই অঙ্ক পড়া, এই রোজ পড়তে যাওয়া, এই সিবিএসসি আইসিএসসি বেঙ্গল বোর্ড, এর মধ্যে কয়েকটা মানে ইঁদুর দৌড়, তার মধ্যে থেকে নম্বর পাচ্ছে, কেউ কম পাচ্ছে, তাই দিয়ে জাজমেন্ট, তাই দিয়ে তারপর কি কত স্যালারি পেলো, এই নিয়ে চলা। বুড়ুন ওইটার মধ্যে 13 পেতো, সেখান থেকে সে একদম সর্বোচ্চ নাম্বার পাচ্ছে, এই জার্নিটা ছিল। তো লুল্লুর গল্পে তো লুল্লু এই সোসাইটিটাকেই বলছে ধুর এর কি পাল্টে দাও পুরো। এই র্যাডিক্যাল ভূত হওয়ার সাহসটা কিন্তু ত্রৈলোক্যনাথ দেখিয়েছিলেন, যেইটা অনেক বেশি আমাকে কিন্তু কোথাও কোথাও ভাবিয়েছে। তার কারণ হচ্ছে যে আমি এই গড়পড়তা সমাজ ব্যবস্থায় দুর্বল থেকে শক্তিশালী হয়ে উঠলাম কিছু শক্তিশালী ক্ষমতায় পাওয়ারে, সেইটা একরকম, কিন্তু আমি আসলে সেই পরিমাণ সাহস সঞ্চয় করলাম যেখানে বললাম যে তোমরা যে লড়াইটা লড়ছো, তোমরা যে খেলাটা খেলছো সেটা আসলে ভুল। এইটা কিন্তু ভূতের গল্প দেখাতে পারে কোথাও কোথাও। এছাড়া আমার একটা এই মুহূর্তে পেয়ালা বললাম বলে আরেকটা খুব বিখ্যাত, মানে বিখ্যাত কিন্তু স্বল্প পঠিত এবং অত চর্চিত নয়, সেই গল্পটা মনে পড়ছে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গিন্নিমা বলে একটি গল্প। কামাক্ষী বাবু অসাধারণ একজন লেখক, শিশু সাহিত্যিক হিসেবে ওনার যা কাজ আছে, আমি তো ওইটা পড়ে পুরো মনে হয় যে বেরম গল্প বোধহয় বাংলায় সত্যি বিরল, যে একজন বয়স্কা মহিলা বাড়িতে থাকেন, তারকে দেখাশোনার জন্য একজন মহিলা আসে। এবার সেই মহিলা গল্পটা হচ্ছে এরকম যে সে উঠতে পারে না খাটে, কুতকুতে চোখ দুটো, হাত দুটো মেলে থাকে, কি কি করতে হবে অর্ডার দেয়, এরম করে। এই মেয়েটিকে দেখে তার হঠাৎ করে তার মেয়েটির যে স্বামী তার সাথে তার কিরকম সম্পর্ক এবং তাদের যৌন সম্পর্ক কেমন হতে পারে ভেবে ভেবে এই মহিলার একটা সাইকোলজিকে বিল্ড আপ করা হলো। গল্পের শেষে যখন তার স্বামী স্কুটার নিয়ে আসছে মেয়েটিকে নেবে বলে, কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যেবেলায় 7:30 8টায় ফিরবে, সেই সময় এই গিন্নিমা মেয়েটি হয়ে গেল, মেয়েটিকে করে দিল গিন্নিমা। এবং এরপরে এই সাইকেলটা চলতেই থাকে, কাজের মেয়ে আসে, গিন্নিমা এক একজনের জীবনে জীবনে এইভাবে ঘুরে বেড়ায়। বাপরে, বিভৎস গল্পটা। হ্যাঁ, কি সিনেমাটিক হতো।
এটা সিনেমা কেন হয় না আমি জানি না, মানে সিনেমা হুম। হলে তুমি নিশ্চয়ই পরে গল্পটা হ্যাঁ। আমি তখন দেখে তুমি ভেবো কোথাও, অবশ্যই মানে অদ্ভুত সিনেমাটিক গল্প একটি। কোরিয়া হুম। এবং এশিয়ার ওই পার্টটা, ওরা ভূতকে এত ভালোভাবে আবিষ্কার করলো কি করে? মানে আমি ওদের সাহিত্য তো অতটা না জানি না, আমি কিন্তু হ্যাঁ সিনেমার কথা বলছি। সিনেমাতে আমরা দেখি বিভৎস ওয়েলিং বা শাটার এগুলোর কথাই মানে হ্যাঁ, শাটার, টেল অফ টু সিস্টার্স। টেল অফ টু সিস্টার্স ওফ, হ্যাঁ। এদের একটা বড় জিনিস আমার যেটা মনে হয়েছে এদের, তারপর ওই সিনেমাটাও তো বোধহয় খুব পপুলার, মানে এদের মতন অতটাই ট্রেন টু বুসান বলে ট্রেন একটা- টু বুসান, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা, জম্বিও নিশ্চয়ই তুমি ভূতের হ্যাঁ একটা হ্যাঁ 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 ক্যাটাগরিতেই অবশ্যই রাখবে। অবশ্যই অবশ্যই, জম্বি তো রাখতেই হবে, জম্বিদের একটা তো নিজস্ব ইয়ে রয়েছে। তো এইখানের যে কারণটা আমার যেটা মনে হয়েছে এদের মধ্যে না মানে নিজেদের দেশের মধ্যে, মানে যে দেশে যত বেশি, আমাদের বাংলায় গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কেন এরকম, ওদের দেশেও কিন্তু ওই ক্রাইসিস গুলো ছিল, মানে সমাজের মধ্যে ওদের নিজেদের মধ্যে লড়াই, নিজেদের রাষ্ট্র বিপ্লব, নিজেদের একটার পর একটা ভূমিকম্পের প্রকোপ কখনো কখনো এসেছে, কখনো দেখা গেছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ভাগ হচ্ছে, এইগুলো যাতে আমাদের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসলে কি স্মৃতি, তো মানে ভূত মানেও তো স্মৃতি এক ধরনের। এবার আমরা যখন বাংলার ভাগ হয়ে গিয়ে আর আজব গিয়ে আমাদের হাহাকারের সময় আসছে আরেক বাংলাকে ঘিরে, যখন যেরকম একটা আমরা সময় দেখতে পাচ্ছি, সেই যে যদি আমরা হারিয়ে ফেলাটা যেহেতু ছিল, সেই হারিয়ে ফেলার জন্য কোথাও গিয়ে এখানে নীলকর চাষির বেশি, এখানে দেখেছি আমরা সিপাহী বিদ্রোহের শুরু, এখানে দেখেছি স্বাধীনতা সংগ্রামের প্রবল দিয়ে, তারপর দেখেছি নকশাল আন্দোলন স্বাধীনতা লাভের পর, তারপর পলিটিক্যাল বিভিন্ন রকম মুভমেন্ট, এইগুলো যেখানে বেশি হয়েছে সেখানে মৃত্যু হয়েছে, ওখানেও কিন্তু মৃত্যু হয়েছে প্রচুর, মানে সেইগুলো ঘরের মানুষ, নিজেদের মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে রাষ্ট্র বিপ্লবে মারা যাওয়া, এটাকে কোথাও গিয়ে না একটা কানেক্ট করে প্রচন্ড একটা ইউনাইটেড হরারের জায়গা তৈরি করেছে, শুধু হরার নয়, কোথাও গিয়ে ট্রিবিউট, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাই যে হলিউডে হঠাৎ করে ভূতের ছবি বানানোর একটু ঝোঁক বেড়ে গেছিল। কেন? কারণ হচ্ছে ওই যে মৃত্যু ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই মৃত্যুর সঙ্গে রিলেট করতে চাওয়ার একটা মাধ্যম হচ্ছে এই জায়গাটা, যে এই ভয়টা আসলে সবাই উপলব্ধি করেছে যে আমরা এই যুদ্ধে যাচ্ছে, মারা যাচ্ছে, প্রিয়জন মারা যাচ্ছে, এবং সামগ্রিকভাবে মানুষ মারা যাচ্ছে, এই খবরটা তো রোজ আসছে, সেখানে ভূতের গল্প কিন্তু হঠাৎ করে একটু বেড়েছিল। এই কোরিয়া বা এই পার্টে এদেরও কিন্তু ভূতের গল্পের প্রতি চর্চার পিছনে এই দেশের মানে উত্তাল পরিস্থিতি কিছুটা হলেও মানে বাড়তি উদ্যোগ জুগিয়েছিল লেখকদের, এটা আমার মনে হয়। আচ্ছা, তুমি যে এত ভূত, ভৌতিক জায়গা, মানে হন্টেড প্লেসও তো তুমি অনেক, হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো অভিজ্ঞতা হয়েছে কিছু? না আমি সরাসরি বলি যে ভূত নেই, মানে এই জগতে ভূত নেই, যেটা রয়েছে সেইটা আবার খুব ইন্টারেস্টিং, সেটাই কিন্তু আসলে ভূত, সেটা হচ্ছে ভৌতিকতা। মানে আমরা এখানে বসে আছি, কি কিরকম হয় ঘটনাগুলো, এই বসে থাকার সময় হঠাৎ করে এখানে যারা রয়েছি তারা নেই, তারপর দেখা গেল যে আমি একা বসে আছি, এই ঘরটায় কেউ একজন আসবে বলে অপেক্ষা করতে বলছে, এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হচ্ছে, এই আবহটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে ভৌতিকতা। এই অভিজ্ঞতাটা কিরকম হয়ে যায়, একটা শুনশান ধরো একটা বড় ক্লাসরুম, সেই ক্লাসরুম দিনের বেলা রাতের বেলা পুরো পাল্টে যায়, পাতা পড়ার শব্দও শোনা যাচ্ছে, একটা কিছু হেঁটে গেল তার আওয়াজ শোনা গেল, এইগুলো কোথাও গিয়ে আমাদের মনের ভিতরে একটা জায়গা তৈরি করে। এখানে যারা বিশ্বাস করে তারা তারপর, আর তুমি যারা ভূত দেখেছে তাদের সাথে কথা বলবে, মানে অনেকেই তো বলেন প্রতিটা গল্পে একটা যদি কিন্তু, অথবা মনে হয় একটু ঘুম ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমোচ্ছিলাম ও জেগেছিল ও আমাকে ডাকলো, এই ধরনের শব্দবন্ধ দেখবে। আমি যাদের সাথে মিট করেছি কেউ কেউ আবার বলেছে যে এই হয়েছে, কিন্তু সেগুলো সবকটারই অন্তত অনেকগুলো করে ব্যাখ্যা থাকবে যে এটা হলে এরম হতে পারতো, কিন্তু এই ভূত ভূত আসছে এবং কথা বলছে, এই অভিজ্ঞতা এইটা একটু বিরল। কিন্তু আসলে ওই ইতিহাস এবং বহুদিনকার যে আমাদের না বলার একটা জায়গা থেকে গেছে, সেই জায়গাগুলোকে যদি আমরা খুঁজতে যাই, হন্টেড প্লেসের ক্ষেত্রেও এই ধরো ন্যাশনাল লাইব্রেরির কথাই বলি, যে ওখানকার যে বিকেল সন্ধ্যেবেলায় একা একা হেঁটে ওখান থেকে বেরিয়ে আসা, ওখানের এত দিনের ইতিহাস এবং এত গল্প, ওখানে গা ছমছম করবেই, গা ছমছম করার না করলে সে ঠিক রসাস্বাদন করতেই পারে না, সাহিত্য সিনেমা দেখে তার মানে তার সেই কি হরমোনটা নেই, হরমোনটা নেই, মানে তার খুব ভালো সিনেমা দেখেও চোখে জল আসবে না, আবার কোথাও গিয়ে খুব আনন্দের সিনেমা দেখেও হাসি পাবে না, এইটা তো পেতেই হবে, এই ভয় পাওয়াটা তো আমাদের মানে একটা জৈবিক অভিব্যক্তি, এইটা তো থাকবেই, সুতরাং এই জিনিসটা রয়েছে। এবার তার সাথে তো গল্প জুড়ে যায়, তার সাথে আস্তে আস্তে ফ্যান্টাসি জুড়ে যায়, এক একজন মানুষের মুখ থেকে ছড়াতে ছড়াতে সেইটা আরো নতুন আকার পায়, এটাই ঘটনা। তাও তুমি নতুন যদি আজকে খবর পাও যে অমুক জায়গায়
একটা ভৌতিক জায়গা হিসেবে খুবই নাম করেছে। তুমি কি যাবে উৎসাহ হ্যাঁ, নিয়ে? উৎসাহ নিয়ে যাবো, এরকম আমি গেছি কিন্তু দেখেছি, আমি এটা বলছি যেখানে এরকম নাম করেছে বা বেশি হয়েছে না, সেখানে সব থেকে যদি কিছু থেকেও থাকে তাহলে না থাকার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে যে বেগুন কোদর বেগুন কোদর টোদর তো খুবই পপুলার, আহ, সবাই যাচ্ছিলেন মাঝখানে, অনেকেই ইয়ে করছিলেন। এবার তার মধ্যে থেকে আমার যেমন একটা খুব ইন্টারেস্টিং জায়গার খবর এক সাংবাদিক দাদার কাছ থেকে শুনেছিলাম, তারা সারা রাত ক্যামেরায় শুট করেছিল, তারপর দেখছে সকালে উঠে আর কিছু নেই, মানে এরকম। এবার এগুলো সবকটাই প্রযুক্তিগত, আর প্রযুক্তির চেয়ে বড় ভূত তো কিছু হয় না। মানে এইখানে দাঁড়িয়ে আমরা তো সবাই শিশু এখনো, যে যা করতে পারে। এবং আজকে আমরা ভূতের গল্পের যা যা আলোচনা করছি, 20-25 বছর আগে আমরা স্কুল জীবনে যেগুলো পড়তাম, সেগুলো এখন প্রযুক্তিতে দেখি, যে দেওয়ালে হঠাৎ করে একটা মুখ ফুটে উঠলো, তার সাথে কথা বলছে। এবার এটা তো সত্যি না। আমার ছোটবেলায় যদি কেউ বলতো ফোনের সিনেমা দেখছি, তাহলে আমাদের তো ফোন বলতে ওইটা ছিল, ওটা যে ল্যান্ডলাইন। সিনেমা, মানে সে তো ভাবে ভয়ঙ্কর কোনো হ্যাঁ, যন্ত্র আবিষ্কার হ্যাঁ, হয়েছে, মানে আলাদিন এসছে হ্যাঁ। হয়তো। তা সেইটাই তো আগামী দিনে দেখা যাবে যে আরো এত কিছু হয়ে যাচ্ছে, যে দেওয়ালটাই হয়তো চাইলে চোখ দিয়ে সত্যি হবে, থাকবে না। সুতরাং হচ্ছে যে সেই জায়গা থেকে ধরলে তো ভূতের গল্পের প্রতিটা ভূতের কারণ খুঁজতে গেলে অনেক, একটা হচ্ছে মাথার ভিতরের বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রযুক্তির বিজ্ঞান, দুটো অনেক ঘটনা ঘটায়, ম্যাজিক ঘটায়। রাজস্থানের কোন কুলধারা বলে একটা গ্রাম আছে, আর ভানগড় ভানগড় ফোর্ট আছে। কিছু কারোরই তো শুনলাম কোনো অভিজ্ঞতা হয় না। ওগুলো মানে সবকটাই আমার মনে হয় যে একটু ইতিহাস যত সময় যায় পড়তে থাকে, নতুন গল্প জুড়তে থাকে, জায়গাগুলো আরো তত বেশি পপুলার হয়ে ওঠে ভৌতিক জায়গা হিসেবে। তুমি যে এত 989 989টা বিভিন্ন ভাষাভাষীর ভূত সম্বন্ধে পড়াশোনা করেছো, কিছু ভূত যাদের ইন্টারেস্টিং ব্যাক স্টোরি আছে একটু বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। আমার নিজের খুব প্রিয় ভূত একটা হচ্ছে বারুল ভূত। বারুল ভূত কোথাকার? এটা পশ্চিমবঙ্গের ভূত। পশ্চিমবঙ্গের। বারুল ভূত হচ্ছে পশ্চিমবঙ্গের, কিন্তু অনেকেই জানেন না, সেই কারণে আমি বলবো যে বারুল ভূত হচ্ছে তোমার কালবৈশাখী যখন আসে, কালবৈশাখী সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আসে। আচ্ছা। এবং তারা হচ্ছে ওই ঘূর্ণির মতন একটা আকার নেয় এবং ঘুরতে ঘুরতে আসে। এই ভূত ক্ষতিকারক নয়, কিন্তু এই ভূতের মধ্যে একটা করুণ গল্প এরম থাকে। মানে আমি গল্পটা যখন তৈরি করেছিলাম বইয়ের জন্য আমার, তখন খুঁজে একটা গ্রামে কথা বলতে গিয়ে, যে অভিসম্পাত নিয়ে যে প্রেমিকরা চলে যায়, যে প্রেমিকদের প্রেমের সফলতা আসেনি, মানে প্রেমিকাদের সাথে তাদের মিলন ঘটেনি, অন্য কারোর বাগদত্তা হয়ে গেছে বা স্ত্রী হয়ে গেছে, তারা মারা গেলে কালবৈশাখীর দিন মাঝে মাঝে এইভাবে আসে গ্রামে। এইটা হচ্ছে বারুল ভূতের আর কি গল্প। তা আমার গল্পটা ওরকম ছিল যে একটি প্রলয়দা বলে একটি দাদা, মানে যেরকম হতো হয় না পাড়াতুতো প্রেম, সেই রকম। এবার সেই লোকটি মারা গেছিল, এবার তার যে মেয়েটি, সেই মেয়েটি বিয়ের দিন হঠাৎ করে তাকে প্রচন্ড মিস করছে, বলছে আমিও এই জীবন রাখতে চাই না, কোথাও গিয়ে উপরে ছাদে উঠে যাচ্ছে, তখন বারুল ভূত এসে ওকে ঘিরে ঘিরে সাত পাকে যেন ঘুরে বলছে না আমি তো থাকলামই, যে তাকে ফিরিয়ে এনে জীবনে আবার মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছে। এইরকম একটি গল্প, মানে এইটা একটা। আর পাঞ্জাবের একটি ভূত হচ্ছে ডাকান শাকান, এই আবার খুব বিভৎস। ডাকান শাকান। ডাকান শাকান, হ্যাঁ। আচ্ছা। এই ডাকান শাকান ভূত হচ্ছে মূলত ওই কুয়োর মতন জায়গায় থাকে, একটু গর্ত আছে, কালো ধোঁয়ার মতন উপর থেকে উঠে আসে। মানে এদের প্রবণতা হচ্ছে এরা খুব ক্ষতিকারক, এবং এরা টার্গেট করে শুধু প্রেগনেন্ট ওমেনদের, মানে যারা হচ্ছে সন্তান সম্ভবা, তাদেরকে যেভাবে হোক এরা হচ্ছে টার্গেট করে এবং তাদের ক্ষতি করতে চায়। সুতরাং ওই দিকের গ্রামগুলোতে এরকম মিত্র রয়েছে যে কুয়ো পারে আর যাওয়া যাবে, আসলে তো বুঝতে পারছি যে বিপদ হতে পারে, পিছলে পড়ে যেতে পারে, কিন্তু ওখানে গল্পগুলো এইভাবে যেভাবে তৈরি করা হয়েছে, সেটার মধ্যেই ডাকান শাকান হচ্ছে যে একটা ভূত যে হচ্ছে এরকম করে টার্গেট করে 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 যায়। একটা ভূত আছে আচেরি নামে, আচেরি, সিকিম বা এই পার্বত্য প্রদেশে দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে বাচ্চা ভূত, বাচ্চা মেয়েদের ভূত। এরা যেটা করে সেটা হচ্ছে এদের সাথে বা এদের পরিবারের সাথে যদি কেউ মিসবিহেভ করেছে, অথবা কোনো কারণে ঠকিয়েছে, অথবা কোনো রকম প্রপার্টি ডিসপিউট বা মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করেছে, এই ধরনের হলে এরা ফিরে আসে এবং তাদের রিভেঞ্জ নেয়। এই বাচ্চা ভূতগুলো মানে আপাতভাবে বাচ্চা মনে হলে এরা তখন কিন্তু বিভৎস হয়ে যায়, এবং তারা এই ধরনের আচেরি। তো এই আমাদের এখানের বাইরের দিকে যদি তুমি যাও, মানে তাহলে তুমি ওইদিকে হিমালয়ের ওইদিকে আরেকটা ভূত দেখবে। হিমালয় মানে একদম আইরি বলে, এই আচেরির সঙ্গে সঙ্গেই মনে পড়লো আইরি বলে। এই আইরি ভূতটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আইরি ভূত হচ্ছে মানে শিকারি বেশে আসে, মানে পাহাড় বা ইয়েতে যে ধরনের হান্টাররা থাকে সেই ধরনের শিকারির বেশে থাকে, এবং
প্যাক অফ ডগ নিয়ে, মানে 6-7টা কুকুর সঙ্গে থাকে এবং আচ্ছা। খুব পথ হারিয়ে গেলে মাঝে মাঝে লোকে দেখতে পায় এদেরকে। আচ্ছা। মানে এই চিরবাত্তি বলছিলাম যেটা হুম, আলিয়া, হুম, হুম। ওদের আবার একটা মজা আছে। চিরবাত্তি হচ্ছে গুজরাটে কিন্তু পথ দেখায়, মানে আচ্ছা। ওই গল্পটা হচ্ছে যে অনার কিলিং নিয়ে আমার গল্পটা ছিল, যে গুজরাটে একটা পরিবারের মেয়ে এবং ছেলে দুজনের বিয়ে পরিবার দিতে চায় না এবং দুজনকেই প্রায় মেরে ফেলা হয় আর কি, যে পরিবারের তরফ থেকে মেরে ফেলা হয়। এবার তারা আলিয়া হয়ে গেছে হুম। এবং আলিয়া হয়ে যাওয়ার পর দুটি ছেলে মেয়ে আবার ওইখানে অনেক দিন বাদে গেছে এবং সেখান থেকে তারা পালাতে চাইছে। তারা চাইছে যে ওই রাতের মধ্যে না পালালে, ওই বাস স্ট্যান্ড অব্দি না পৌঁছলে গোটা গ্রাম তাড়া করছে, ওদেরকে হয়তো মেরে দেবে। ওদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে বাস স্ট্যান্ড অব্দি মাঝরাতে এই পৌঁছে দিচ্ছে, চিরবাত্তি নিয়ে এই যায়। চিরবাত্তি নিয়ে যাচ্ছে। তা আসলে তো এই সবটাই তো মানে আমাদের এখানকার হুম। জড়িয়ে থাকা বিভিন্ন প্রথা এবং হুম। তার বিরুদ্ধে প্রতিবাদ। তা সেই চিরবাত্তি হয়তো নিজেরা পারেনি, এদেরকে কোথাও গিয়ে আর কি হুম। বাঁচিয়ে দিল। এইটা জীবনের একটা গল্প। এখানে কানাভুলো বলে একটা ভূত আছে, এটা বলাতে মনে পড়লো, আবার এটা বাংলার ভূত। আবার কানাভুলো হচ্ছে ওই ইয়ে করিয়ে দেয়, রাস্তা হারিয়ে দেয়। আচ্ছা। মানে হ্যাঁ। বেরোলে তুমি হুম, তারপর কোথায় আর যাবে আর খুঁজে আচ্ছা, পাচ্ছ না। পেঁচোয় পাওয়া জিনিসটা কি? পেঁচাপিচি, ওটা একটা ভূত আছে। ওটা হুম। হচ্ছে ওই মানে এক ধরনের পাখির মতন তার ইয়েতে হুম। যায় এবং হুম। যেতে যেতে তোমার হচ্ছে যে এটাও রাস্তাই হারায়। হুম। তারপর কোনো কোনো সময় কিন্তু এরা মেরেও দেয়, মানে হুম। ওটাও নিরীহ শুধু রাস্তা হারিয়ে মানে লুকোচুরি খেললে এরকম না, পেঁচোয় হুম। পেলে কিন্তু কখনো কখনো মেরেও দেয়, মানে তার কিন্তু মৃত্যুও এরম থাকে। এগুলো এগুলো হচ্ছে সব বিভিন্ন সময় আর কি ঘুরে ফিরে এসেছে। মানে আমাদের যেরকম আছে তেমনি হচ্ছে একটা ভূত, এবার যে ভূতটার কথা বলছি সেটা হচ্ছে যে একটা ওই আমরা তো অনেক সময় দেখি যে কেউ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হয়, কারোর পাটা একটু কারো কানে একটু কম শুনে, এটা তো খুব স্বাভাবিক, মানে আমাদের কেউই সম্পূর্ণ সব রকম কিছু না। তা এই ধরনের মানুষদের ওপর সোসাইটির এক ধরনের কোথাও কোথাও বুলি করার প্রবণতা থাকে, যে ওকে এই বলে ডাকলো, ওকে বলে ডাকলো। হুম। এদের প্রতিবাদে কিন্তু অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ভূত আছে, সেই ভূতগুলো ফিরে আসে এবং ফিরে এসে কিন্তু কখনো কখনো এই ইয়ে করে। যেমন একটা ভূত রয়েছে এই ত্রিপুরাতে দেখতে পাওয়া যায় শাকল বলে। ত্রিপুরাতে? হ্যাঁ, শাকল? হ্যাঁ। এরা মূলত হাত বা পা একটু যাদের হুম। ছোট হয়, বা যেটা আমরা হুম। সহজ কথায় বলি আর কি, হুম। নুলো বলে কেউ, নুলো খুব বলে। কুড়ো করা বলে, হ্যাঁ। এরকম তাদেরকে নিয়ে কেউ যদি ইয়ে করে, এদের কিন্তু এক ধরনের প্রতিশোধ নেওয়ার এক ধরনের মানে ভূত ভূত থাকে এরকম। থাকে। হুম। তো এই 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 আমাদের বিহারে আছে একটা পাখি ভূত দেখতে পাওয়া যায় জিলাইয়া বলে, রাতের বেলায় কারোর নাম ধরে ডাকে এবং সেই নামটা যদি সে শোনে তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আর থাকে। নিশির ডাকটা কি? নিশির ডাক আমাদের এখানে রয়েছে, নিশির ডাকের ক্ষেত্রে তিনবার বলে ডাক। তিনবার এবং সেই ডাক যদি শুনে বেরোয় হ্যাঁ। তাহলে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল এবং তারপর হচ্ছে আর ফিরে আসবে না, তাকে মেরেও ফেলতে পারে। এই ধরনের আর কি আমাদের নানা রকম পেতনিরই কত রকম ভাগ আছে, মানে পেতনির কানি পিশাচি আছে, তোমার হচ্ছে পেটো চুন্নি আছে, তারপর হচ্ছে আসলে এগুলো সবই তো সেই অন্নদামঙ্গল বা ইয়ে বলো, সেখানেও কিন্তু এদের কথা ছিল, সেখান হুম। থেকে প্রেতিনি থেকে পেতনি এসেছে, প্রেতিনি থেকে হ্যাঁ পেতনি। পেতনি, যেমন শাকচূর্ণি শঙ্খচূর্ণি থেকে এসেছে। আচ্ছা। মানে সধবা মহিলারা যদি মারা যান হুম। তারা তো ওই ইয়েতে পড়েন, হাতে শাখা পড়েন, পড়েন। ওটা শঙ্খচূর্ণ থেকে শাকচূর্ণি। ও মানে বাহ! এগুলো সবকটারই এরকম করে তৈরি হওয়ার একটা। আচ্ছা, দারুণ তো এটা। শঙ্খচূর্ণ থেকে শাকচূর্ণ। তুমি এই ন্যাশনাল লাইব্রেরির কথা বললে, ওই পুরনো রেডিওর অফিস, হ্যাঁ, এটা নিয়ে গাস্টিন গাস্টিন প্লেস। প্লেস, সেটা তো বা আচ্ছা, মিউজিয়াম, মিউজিয়াম এগুলো তো সব বিখ্যাত এগুলো ভুতুড়ে রাইটার্স জায়গা, বিল্ডিং। রাইটার্স বিল্ডিং। আর আমাদের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট তো তাই হাইকোর্ট? বিভৎস ভূতের গল্পটা। হ্যাঁ, ওই ভূতের গল্পটা হচ্ছে খুব করুণ। একটু বলো কলকাতা মানে ওখানে হাইকোর্টের ভূতের। নিস্তার বলে একজন ওই প্রস্টিটিউটের গল্প ছিল, মানে তার কাছ থেকে গল্পটা যেরকম ছিল যে ওই একজন একটা মামলা চলেছিল এবং সেই মামলাতে ও টাকা পয়সাগুলো সব এই মহিলাকে দিয়েছিল এবং এই মহিলার গলা কেটে পরে খুন করে দেয় এবং নিয়ে সে নিজে লোপাট হয় আর কি, লোকটি আর কি। এবার সেই মহিলাকে মাঝে মাঝে দেখা যেত হাইকোর্ট চত্বরে, এটা আচ্ছা। মানে গল্পে আছে যে, এবং নাম করা দুজন মুহুরি তারা সন্ধ্যাবেলা অবধি কাজ করছে। এটা হচ্ছে ওই খুব ভালোভাবে লিখেছিলেন ওই আদিম কলকাতার ভুতুড়ে বাড়ি বলে একটা বই, বারীন্দ্র কুমার বাবুরা বই একটা, সেই বইটার মধ্যে উনি খুব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন যে ওই যারা যারা কর্মী তাদের ইন্টারভিউ, তাদের কথা,
তাদের কি দেখেছিলেন, তারপর তারা অজ্ঞান হয়ে যান, এরকম। তো এই হাইকোর্টে একাধিক গল্প ছিল। এছাড়া আর একজন কবি ছিলেন, সেই কবি হচ্ছে তাপিস বলে, মানে সে ইংরেজ আমলের সময় এখানে রাখা হয়েছিল, এবং রাখার পর যেটা তাকে বলা হয়েছিল যে ফাঁসি নয়, কিন্তু তাকে মারা যেতে হবে, এবং মারা যাওয়ার অবধি তাকে অনশন সে করবে, এরকম একটা জায়গা ছিল। পরে ফাঁসিও হবে, এরকম একটা জায়গায় পরে আবার সিদ্ধান্ত আসে। সে আর জল খেতে দেওয়া হচ্ছিল না তাকে, এবার সে খুব তেষ্টা পেত আর কি। কেউ কেউ দেখে যে ঢক ঢক করে কেউ জল খাচ্ছে, মানে শুধু এইটুকুনি আওয়াজ। এই গল্পগুলো যে আরে এখানে তো কত নৃশংসতা হয়েছে, জেলগুলোয় ধরো, কোর্টগুলো, এখানে তো মানে কোনো ভালো কাজ হয়নি, যে একটা ভালো কাজ হয়েছে, মানে কোনো একজন বিচার পাচ্ছে, কিন্তু কোনো একজনের সাথে অন্যায় ভাবেও তো প্রচুর লোককে শাস্তি দেওয়া হয়েছে, যারা হচ্ছে সত্যিকারের অপরাধী, স্বাধীনতা সংগ্রামীদের বিচার, স্বাধীনতা সংগ্রামীদের বিচার হয়েছে। সেই জন্য সেখানকার গুলোকে ঘিরে প্রচুর গল্প এমন থেকে গেছে যেগুলোর মানুষের সরাসরি অসময়ে চলে যাওয়া মানুষদের একটা কান্নার যেন স্রোত থেকে গেছে। এইটা এই ভূতের গল্পের সাথে খুব জড়িয়ে আছে। ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা, এইটার যে ট্রেন্ড, এই ট্রেন্ডটার জন্য তো আবার তোমার প্রিয় ভূতদেরকেই দায়ী করতে হয়। ওরা যদি না থাকতো, নাকি মানুষরাই করছে এটা শুধু? এইটাই ওই প্রিয় ভূতেরা দায়ী কিনা, মানে সেটার কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ডাইনি সন্দেহে খুন, এই কয়েক মাস আগেও আমি একটা ঘটনা দেখলাম, যে কয়েক মাস আগেও একটা ঘটনা আমাদের এখানেই ঘটেছে, যে ডাইনি সন্দেহ, এবং এটা কিন্তু একদম বন্ধ হয়নি, মানে টুকরো টাকরা বিভিন্ন সময় খোঁজ রাখলে সব খবর হয়তো আসে না, এটা কিন্তু চলে, এবং কিছু লোক কিন্তু বিশ্বাস করে, মানে মেরে ফেলছে, পুড়িয়ে ফেলছে, সেটা তো অনেক পরে, কিন্তু গ্রামাঞ্চলে কেন, শহরাঞ্চলে চলাচল করে দেওয়া। হ্যাঁ, আরে এইখানে মানে একদম প্রপার কলকাতার রাস্তার ওপারে গেলেও দেখা যাবে এরকম মানুষ আছে যারা ওই বান মারা, টুকটাক করা এগুলো এখনো বিশ্বাস করে, এরকম আছেন অনেক। যে হঠাৎ করে কোনো একজনের সফলতা থেকে তারপর দেখা গেল যে সে আর সফল নেই, পরপর সিনেমা পাচ্ছে অন্য একজন, মানে এরকম লোক তখন বিশ্বাস করেন তারা যে এরকম বান মেরেছে। তো যাই হোক, সেগুলো আসলে দুর্বলতা ছাড়া কিছুই নয়। তার কারণ হচ্ছে যে এটা তো ভাবতে খুব ভালো লাগে যে আমি যতটা 100, কেউ 100 চেষ্টা করে 80 পাচ্ছে, কেউ 80 চেষ্টা করে 100 পাচ্ছে। এবার সেই লোকটা যদি 120 অব্দি চেষ্টা করে তখন 100 পাচ্ছে কিনা, সেইটা হলে তখন বলা যায় যে আসলে হ্যাঁ সত্যি। এবার সে ধরো 80 চেষ্টা করে 60 পাচ্ছে, বাকিটুকুনি ছেড়ে দিচ্ছে ডাইনির ওপরে, তাহলে তো তাকে সেইটুকুনি বলতেই হবে। এই সুযোগটুকু যদি সে না পায়, তাহলে তো তার দিকেই প্রশ্ন এসে যাবে যে আসলে তুমি তো পরিশ্রম করছো না, অথবা তুমি যা যা করার সব কি করছো, নিজের কাজটুকুনি করে যাচ্ছ কি? এই প্রশ্নগুলো এড়ানোর জন্যই বিভিন্ন সার্কেলে, মানে একদম যে লোকটা চাকরি পাওয়ার চেষ্টা করে পায়নি, অথবা যে লোকটা বিশাল বড় ব্যবসা করবে বলে করতে না পেরে থেমে গেছে, তারা প্রত্যেকেই এই ধরনের অন্যদের ওপর দোষটা চাপিয়ে দিয়ে কনস্পিরেসি থিওরি, কনস্পিরেসি থিওরি এটা থামিয়ে চাপিয়ে দিতে পারলে খুব, যে আমার তো ভাগ্য এরকম, আমাকে সবসময় এরকম করে ওই জায়গায় ইয়ে করে এরা ইয়ে করে দেয়। এইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে একটা প্রবণতা, যে এদের ওপর চাপিয়ে দিতে পারলে, আর কিছু অংশে তো ব্যক্তিগত কিছু আক্রোশ থাকে, যেটা সহজ উপায় হচ্ছে যে সম্পত্তি দখল করা, ব্যক্তিগত রাগ মেটানো, ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এর জন্য যে এই ওর মুখে একজন আছে, তাকে যদি আমরা এরম বানিয়ে দিয়ে গ্রাম ছাড়া করতে পারি, তাহলে বাকিটা আস্তে আস্তে আমরা দখল করব, প্রথমে এই করব। এরকম প্রচুর ঘটনা ঘটেছে পরিবারের। আমি এটা সম্বন্ধে একটা হালকা আভাস মতন আছে। কলকাতায় তো মানে উইচদের একটা ইয়ে আছে, নিজস্ব সার্কেল আছে না, এবং তারা মিট করে এরকম শুনেছি। সীতা দেবী না? হ্যাঁ, ওদের নিজস্ব একটা পড়াশোনা বা চর্চার একটা জায়গা রয়েছে। ওই শাখাটা কিরকম? ওই শাখাটা নিয়ে না আমি একদমই মানে নিজে কখনো দেখিনি। আমার সাথে মানে আমিও ওই খবরের কাগজের পাতায় বা কখনো এই বিষয়টা দেখেছি, আমার অবশ্যই জানার আগ্রহ রয়েছে, কিন্তু যারা ভূত চর্চা, মানে ভূত আছে বলে চর্চা করেন, এরকম কয়েকজনের সাথে আমার আলোচনা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিবেট হয়েছে রীতিমতন। মানে এই যে এখানে তো আমি জানি না মানে সবটা কিভাবে বলে, কিন্তু যারা এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে নিজেদের দাবি করেন বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তারা যখন বলেন, তাদের সাথে যখন আমার মুখোমুখি কোনো জায়গায় কথা হয়েছে বা কোনো টক শোতে গিয়ে যখন কথা হয়েছে, তাদের সাথে আমার মূল জায়গাটাই রয়েছে, যেটা হচ্ছে যে আসলে ভূত যে থাকার কথা বা ভূত থাকছে এবং ভূত এসে আমাকে এই এই করে যাচ্ছে বা ভূতের এই অস্তিত্ব, এটা কোথাও গিয়ে কিন্তু আমাদের সব থেকে বড় পিছিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে ভুলভুলিয়া, যখন 2007-এর ভুলভুলাইয়া অক্ষয় কুমার ছিল, সেইটায় গল্পের শেষে আমরা দেখছি যে পুরোটাই একটা মনের গল্প। পরপর 3টে ভুলভুলাইয়া হলো, সেখানে ভূতকে এস্টাবলিশ করা হচ্ছে। এটাই যথেষ্ট ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে দেখানোর জন্য, যে আস্তে আস্তে যত আমরা চাঁদে যাচ্ছি, মঙ্গলে যাচ্ছি, এসব বলছি, কিন্তু
প্রচার কিন্তু মেন স্ট্রিম মিডিয়া এভাবে চালাচ্ছে যে এই তন্ত্রমন্ত্র হয়। আমরা দেখছি কয়েকদিন আগে আমি দেখেছিলাম বিএইচইউতে একটা শাখা উদ্বোধন করা হয়েছে পড়ানোর জন্য, সেটা হচ্ছে ভূত তন্ত্রমন্ত্র জ্যোতিষ মানে এই সব নিয়ে। তা এইটা কোথাও গিয়ে কিন্তু ওই বিজ্ঞানের বিপ্রতীপে দাঁড়িয়ে আমাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারবে বলে আমার অন্তত মনে হয়নি। তার কারণ হচ্ছে এই ভূত থাকা অথবা ভূত আছে এই প্রচার যারা করছেন তারা একটা বড় দায়কে এড়িয়ে যেতে চাইছেন। সেই দায়টা হচ্ছে যেগুলো আমাদের করার ক্ষমতা আছে অথবা যেগুলো আমাদেরই করার দায়িত্ব অথবা যেগুলো আমি পারছি না বলে এক অপরের ওপর পুরোটা চাপিয়ে দেওয়া। এইটা একটা জেনুইন সমস্যা, এইখানটা নিজেদেরকেই উত্তরণ ঘটাতে হবে এখান থেকে। আর আমি তোমার সঙ্গে একটা কাজ করেছি, এটা আপনাদেরকেও বলে রাখি। রিকারোর স্ত্রী যে রাকা, রিকারোর স্ত্রী রাকা প্রডিউস করেছিল প্রদীপ্তর নির্দেশনায় স্টাক বলে, সেটায় এআই নিয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল। তখন ভবিষ্যৎবাণী বলবো, তখনও এআই এইরকম চর্চা হয়নি। এখন যেমন পাড়ায় 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 সবাই এআই নিয়ে কথা বলছে। এখন শুক্তো রান্নার জন্য চ্যাট জিপিটি ইউজ করা যেতে পারে। তো এই যে এআই বা নতুনতর টেকনোলজিগুলো আসছে, তার সঙ্গে ভূতের কি সম্পর্ক এবং তারা কি ভূত বাড়াবে না ভূত কমাবে? হ্যাঁ, ওইটা যখন হয় ওই কথাটা আমরা প্রায়ই বলি যে এটা আজ থেকে 2019 ছিল, ওটা 2025, ঠিক 6 বছর, মানে এইরকম জুন মাসই ছিল। এবার সেই 6 বছরের মধ্যে পৃথিবী অনেকটা বদলে গেছে। আমরা যেগুলো যেগুলো তখন বলার চেষ্টা করেছিলাম যে আলোচনাটা এবং সিনেমাতে, সেই কথাগুলো যখন এসেছিল আজকে কিন্তু অনেকেই সেই কথা বলছেন এবং বলছেন শুধু নয়, সেটা ভবিতব্য হতে চলেছে। তার কারণ একটা বড় অংশের লোকজন মানে যে প্রুফ দেখতেন, যেই লোকটা স্ক্রিপ্টের কাজ করেন, যে লোকটা এমনি একটা সরকারি দপ্তরে চিঠি লিখছেন, সরকারি দপ্তর থেকে একটা বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা চিঠি পাঠাবেন, সেই কাজগুলো লেখার জন্য তিনি সারাদিন আগে সময় দিতেন। ওগুলো এখন শুধু সমস্যাটা বলে দিচ্ছে, রেডি হয়ে যাচ্ছে, সাইন করে চলে যাচ্ছে। এই জায়গাটা কোথাও গিয়ে একদিক থেকে খুব স্বাভাবিক, এই চেঞ্জ তো আসবেই, মানে এইটা নিয়ে কোনো জায়গা নেই, অবশ্যই এগোবে। কিন্তু সমস্যাটা যে জায়গায় আসছে সেটা হচ্ছে যে এর ফলে বিচ্ছিন্নতাটা কোন জায়গায় বাড়ছে। যে বিচ্ছিন্নতা বাড়ছে সব থেকে বড় কথা এই যে ফেক নিউজ, মানে প্রতিদিন প্রযুক্তির দপ্তরে যে যে আমি জানি না মানে এই যে বাংলা বানানগুলো এরকম সাংঘাতিক বাংলা, এই যে তোমার এই শোটাকে নিয়ে যদি কোনো নিউজ পোর্টাল খবর করে ভূত দেখলেন রাহুল বলে প্রথমেই দর্শককে একবার দেখাবে ক্লিকবেট, এবং তারপর দেখা গেল যে পুরো অন্য সব বলে টলে শেষে দেখা গেল যে ভূত নিয়ে উনি একটু আলোচনা করেছেন। তা এই যে এই সমস্যাটা তো ভূত বাড়াচ্ছে আসলে, এবং এই ভূত বাড়ানোর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রতি মুহূর্তে আমরা সার্ভিলেন্সে আছি, যে এই সিসিটিভি, এই আমাদের স্পিকার, এই আমার লোকেশন, এই যে আমাদের কোথায় যাচ্ছি, কোথায় উবের ডাকলাম, কোথায় খাবার অর্ডার করলাম, এটা তো একটা মানে আমার পুরো গতিবিধি অন্য কারোর নজরে। আমি কেমন মানুষ আমি যা না জানি তার থেকে বেশি আমার মোবাইল এবং সেই মোবাইলের নিয়ন্ত্রকরা জেনে গেছে। এ তো ভয়ঙ্কর ভূতের গল্প। মানে আমি রাস্তা দিয়ে হাঁটছি, দিয়ে এই গলি থেকে বেরিয়ে ওইদিকে যাব, প্রতি মুহূর্তে মনে হচ্ছে কেউ ফলো করছে। আর এটা তুমি একটা দেশ থেকে আরেকটা দেশে চলে গেলেও মনে হচ্ছে ঘাড়ের পিছনে কেউ একটা নিঃশ্বাস ফেলছে। এ তো ভয়ঙ্করভাবে ভূত বাড়াবে, তো ভূতের ভয় বাড়াবে, অস্বস্তি বাড়াবে প্রতি মুহূর্তে। এবং সবচেয়ে বড় কথা, আজকে আর কিছুই গোপন নেই। মানে এই প্রযুক্তির দুনিয়ায় তুমি যদি ভাবো যে আমার সাথে কথা বলে অন্য কাউকে জানাবে না, সে যদি চায় সে মানে নিমেষের মধ্যে জানতে পারবে। সুতরাং এইটা নাথিং ইজ পার্সোনাল এনিমোর। হ্যাঁ, কোনোভাবেই আর কিছু পার্সোনাল নেই। তোমার লেখা কোথায় পড়তে পারবো বইগুলো? আমার বইগুলো তো তুমি এমনি এতে অ্যালেফ থেকে বেরোনো বুক অফ ইন্ডিয়ান ঘোস্ট আর হন্টেড প্লেসেস অফ ইন্ডিয়া রয়েছে। এটা তো একটা মোটা এসে প্রামাণ্য সাইজের একটা বই, লাল রঙের বই। আর দ্বীপ প্রকাশন থেকে এই বই মেলায় প্রকাশ হয়েছে একটা। এটা বাংলাটা যদি কেউ পড়তে চায়, এটা ধানসিঁড়ি থেকে বেরিয়েছে, অশরীরী অভিধান বলে। অশরীরী অভিধান ধানসিঁড়ি থেকে। আর দ্বীপ প্রকাশন থেকে একটা গল্প লেখার চেষ্টা করেছি আমি, কায়া হিন্দের ডায়েরি বলে। আচ্ছা, সেই বইটা ছায়ার গল্প, সেই বইটা একটু অন্যরকম কিছু ভূতের কথা আমি বলার চেষ্টা করেছি, বিভিন্ন ভূত এবং তাদের গল্প। তুমি এই ভিজুয়াল মিডিয়ামে কিছু ভাবছো? হ্যাঁ, অবশ্যই ভেবেছি। এখানের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজেরা উদ্যোগ নিয়ে কিছু ভাবছি, গল্প ভাবছি, কিন্তু একটা একটু সমস্যা আছেই এখানে। এখানে প্রপার আমি যে কজনের সাথে কথা বলতে গেছি তাদের হরর নিয়ে খুব বেশি আগ্রহ আমি দেখতে পাইনি। তারা এবং যে হররের কথা আমরা বলতে চাইছি এই সময় দাঁড়িয়ে, সেই হরর নিয়ে কাজ করতে চাওয়ার মতন সাহসী মানুষ যদি থাকেন অবশ্যই তখন ভাববো। কারণ একাধিক এমন গল্প আছে যে গল্পগুলো নিয়ে মানুষ
সত্যি অন্যভাবে ভাববে এবং দেখলে মানে মানে সিনেমাকেই সমৃদ্ধ হয়তো করবে। আমি জানি না যে সিনেমাকে কতটা সেটা করতে পারবে, কিন্তু ভিজুয়ালের জন্য আমার কাছে একাধিক গল্প তো অবশ্যই রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অত্যন্ত সুন্দর আড্ডা হলো। দেখলেন আজকে ভূতের ইতিহাস ভূগোল সব জানা গেল, তার সঙ্গে এটাও জানা গেল ভূতকে ভালোবাসো, কখনো কখনো গল্পের ক্ষেত্রে বিশ্বাসও করে নাও, কিন্তু ভূতের উপর কিছু চাপিয়ে দিও না। তোমার সাফল্য, তোমার ব্যর্থতা, তোমার ব্যক্তিগত দ্বন্দ্ব, সব ভূত তোমারই ভিতরে, বাইরে কেউ নেই। সেটা কিন্তু ভূত বিশেষজ্ঞ বলল, আমার ঘাড়ে চাপাবেন না। আর সহজ কথা, দেখতে থাকুন আমার এই অত্যন্ত ভালো গেঞ্জি গুলো বানাচ্ছে হচ্ছে বংমেড। ওদের গেঞ্জি কোথা থেকে কিনবেন, এই নিচে যাচ্ছে দেখুন, হ্যাঁ যাচ্ছে, কিনে নেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন গরিবের চ্যানেলটাকে, তাহলে চলে যাবে। ধন্যবাদ।